ইসরায়েল এটা কী ধরনের পাগলামি শুরু করলো বুঝলাম না। এই যে 28 তারিখ ইরানে কি তাদের যে আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতা, তাই না, ইসলাম ধর্মের সর্বোচ্চ নেতা শিয়া ইসলাম, আলী খামেনিকে তার পারিষদবর্গ সহ একেবারে সোজা পরপারে পাঠিয়ে দিছিল। এবং অতঃপর ইরান থেকে বারবার কিন্তু নানাভাবে খবর আসছিল যে এই আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে তারা নাকি সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। তো তখনই কিন্তু আবার ওই যে ইসরায়েল থেকে বলা হচ্ছিল যে বা যাইকেই নির্বাচন করো না কেন তারা কিন্তু আমাদের টার্গেটে থাকবে। আবার ওদিকে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তোমরা যাকেই নেতা নির্বাচন করো না কেন সেখানে আমার পরামর্শ ছাড়া তোমরা কাউকে নির্বাচিত করো না, যদি করো তাহলে আমেরিকা সেটা মেনে নিবে না। তারপরেও গোপনে গোপনে যেটা আমরা শুনছিলাম যে অবশেষে এই মোস্তফা খামেনি অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকেই নাকি তারা সুপ্রিম লিডার নির্বাচন করছে। এবং যবে থেকে এই নির্বাচনটা করছে তখন থেকেই তো সে ইসরায়েলিদের টার্গেটে, তাই না। ইসরায়েলি বিমান তো অবশ্যই তাকে চিহ্নিত করে কোথায় আছে, কি করছে না করছে। নিশ্চয় প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল না, ওই টানেলের মধ্যে দিয়ে চলাচল করতো, বাংকারে টাঙ্কারে থাকতো এরকম। এভাবেই বস্তুত ওই বাঁচার চেষ্টা করছিল। আল্লাহর উপরে কিন্তু ভরসা করে নেই। আল্লাহর উপরে ভরসা যদি করতো তাহলে তো উপরে উঠে এসে প্রকাশ্যে ঘোরাঘুরি করতো এবং তখন বলতো যে আমি আল্লাহর উপরে আস্থা স্থাপন করলাম, আল্লাহই আমাকে রক্ষা করবে। আল্লাহ জীবন দিয়েছে, রক্ষা করার দায়িত্ব তার, এবং মৃত্যু তিনি দিবেন। এই ধরনের একটা ফর্মুলার উপরে আস্থা রেখে উপরে ঘোরাঘুরি করতো, বিভিন্ন জায়গায় যেত, তাই না। যদিও তাকে প্রকাশ্যে কখনো দেখা যায় নাই, সর্বদা অপ্রকাশ্যে ছিল। অপ্রকাশ্যে কোথায় ছিল? বাংকারের মধ্যে ছিল, ওই তারপরে টানেলের মধ্যে ছিল, এই তো। অর্থাৎ আল্লাহর উপরে যেহেতু আস্থা স্থাপন করে না, অর্থাৎ তার ভাগ্য যে নির্দিষ্ট হয়ে গেছিলো এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং ঘটনা কিন্তু ঘটে গেছে, এই যে খবর চলে আসছে। সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পরপরই মার্কিন ইসরায়েলি হামলায় মোস্তফা আলী নিহত। আর ঠিক এই কারণে আমার প্রশ্ন যে আমেরিকা এবং ইসরায়েল এটা শুরু করলো কি? যদি এরপরে কোনো যুদ্ধবিরতি হয়, কোনো চুক্তি টুক্তি হয়, তাহলে এই ইরানে তো নেতাগোতা থাকা লাগবে, তাই না। তো যে বা যারাই নেতা হচ্ছে তাকেই যদি এরা মেরে দেয় তাহলে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে কে? এটা তো একটা বিশাল প্রশ্ন। যদিও অবশ্য ইরানের প্রেসিডেন্ট যে মাসুদ পেজেশকিয়ান আছে, আরও একজন আছে পররাষ্ট্রমন্ত্রী সহ আরও কয়েকজন মন্ত্রী আছে, এরাও নিশ্চয়ই খুবই সতর্কভাবে চলাচল করছে। কিন্তু আমার মনে হয় যে এদের উপরে ইসরায়েল এখনও টার্গেট করে না। টার্গেট করলে তো এদেরও বেঁচে থাকার কথা ছিল না, তাই না। এদের চাইতে ওই মোস্তফা খামেনি তো আর কম নিরাপত্তা নিয়ে চলতেছিল না। সারফেসে হয়তো তাকে দেখাই যেত না, বা সে কখনো উঠতোই না। অলওয়েজ হয়তো ওই বাংকারের মধ্যে থাকতো, টানেল দিয়ে ঘোরাঘুরি করে বাংকার থেকেও বাংকার এরকম যেত। সেখানে সেই বাংকারের মধ্যে থাকা অবস্থায় যদি বাংকার ব্লাস্টার দিয়ে তাকে হত্যা করা হয়, তাহলে এই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বা পররাষ্ট্রমন্ত্রী যাকে দেখলাম, তো এরা তো মাঝে মাঝে মনে হয় যে সারফেসে আসে, মিটিং সিটিং করে, নানা রকম কথা টথা বলে, বার্তা টার্তা দেয়। তো এদেরকে মনে হয় যে ইসরায়েল টার্গেট করে নাই, করলে তো এতদিন এদের বেঁচে থাকার কথা ছিল না। এখন এদেরকে কী কারণে বাঁচিয়ে রাখছে কে জানে। তবে মনে হয় যে ওই যখন যুদ্ধ থেমে যাবে তখন চুক্তি টুক্তি তো করা লাগবে, আলাপ আলোচনা করা লাগবে না। তো তাহলে কিছু না কিছু নেতা টেতা এদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যেটা খবর পাওয়া গেল, মাসুদ পেজেশকিয়ান অথবা পররাষ্ট্রমন্ত্রী এদের কারেরই কমান্ড নাকি এখন ওই যে আইআরজিসি মানে না। আবার ওদিকে আইআরজিসির যেই প্রধান হয় তাকে মেরে দেয়। ফলে হচ্ছে কি আইআরজিসি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে পাগলা ঘোড়ার মতো ছুটছে। যারা যেখানে যে অবস্থায় আছে ওখানে তাদের হাতে যে মিসাইল অথবা যে ওই ড্রোন আছে এগুলো মেরে দিচ্ছে। ওই যদি মাসুদ পেজেশকিয়ান গতকালকে বলছে না যে এই গালফ কান্ট্রিগুলোতে তারা আর কোনো ওই বুম ইয়েটিয়ে মারবে না, অস্ত্র মারবে না, এবং এর আগে যে মারাটারা হয়েছে এর জন্যে সে দুঃখ প্রকাশ করছিল, এরকম আমরা দেখছিলাম। এবং তখন ভাবছিলাম যে যাক, অন্তত বাঁচা গেল একটা ঝামেলা, অন্তত অন্য দেশকে তারা
যুদ্ধের মধ্যে টেনে আনছেন, এটা কিন্তু আমাদের কাছে ভালো লাগছিল যে যাক এবার মনে হয় যে এই যুদ্ধের ডামাডোল থেকে আমরা হয়তো অতি সত্ত্বর বেরোয় আসবো। কিন্তু ঘটনা তো হলো উল্টো। আমরা দেখলাম যে রাতের বেলা ইরানের ওপরে ইসরায়েল এবং আমেরিকা ভয়াবহ হামলা চালিয়ে তাদের যাবতীয় তেলের ডিপোগুলো ধ্বংস করে দিয়েছে। এবং এটা তো বস্তুত ওই যে ইরানকে হাতে না মেরে ভাতে মারার কৌশল অবলম্বন করেছে। ইরানের রপ্তানিযোগ্য একমাত্র পণ্য কি তেল, তাই না? তো তেল যদি ইয়ে করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, তাহলে আর রপ্তানি করে তো টাকা পয়সা আয় করতে পারবে না। এটা একটা সমস্যা। এবং এটা করে বস্তুত ইসরায়েল এবং আমেরিকা মনে করছে এর ফলে দেশের অর্থনীতি এমনিতেই তো নাজুক অবস্থা আগেই ছিল, আরও নাজুক হবে। তো তখন দেশের জনগণ হয়তো রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম করবে। এটা কিন্তু খুবই বিস্ময়কর। গত জানুয়ারিতেও দেখলাম যে হাজারে হাজারে লাখে লাখে লোক রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছিল। এবং আমরা এটাও খেয়াল করেছি যে ইসরায়েল এবং আমেরিকা এরা কিন্তু সিভিলিয়ান টার্গেটে কোনো বোমা মারছে না। অর্থাৎ অন্য কথায় তারা ইরানি জনগণকে এই মেসেজ দিচ্ছে যে আমরা তোমাদের উপরে গুলিমুলি মারবো না, বোমা মারবো না, তোমরা রাস্তায় নেমে এসে আন্দোলন করো। কিন্তু ইরানের লোকজনের তো কোনো খবর নাই, সব মনে হচ্ছে যে গর্তের মধ্যে লুকিয়েছে, এরকমই। তো এখন আমরা যেটা খবর পাইলাম, এই আইআরজিসির বিভিন্ন কমান্ডারের ওপর এই যে এই ইরানের যে প্রেসিডেন্ট, বৈধ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার কোনোই নিয়ন্ত্রণও নাই। আর নিয়ন্ত্রণ না থাকার কারণে কে কোথা দিয়ে কি মিসাইল মারে, কি ড্রোন মারে, তার তো কোনো খবর নাই। এবং যখনই মারে, যখনই গালফ কান্ট্রি কোনো দেশে পড়ে, যেমন কালকে একটা ড্রোন গিয়ে পড়ছিল কোথায়, ইউনাইটেড আরব আমিরাতের ওই যে দুবাই এয়ারপোর্টের একেবারে বাইরে, দেখলাম তো। তো এটা তো হওয়ার কথা ছিল না, তারপরে তো পড়ছে। তাহলে এগুলো হচ্ছে কেন? হচ্ছে যে এখন ওই আইআরজিসির যেহেতু মেইন নেতৃত্ব আউট, এখন সবাই রাজা হয়ে গেছে, সবাই যার যার মতো যেমন ইচ্ছে খুশি মিসাইল মারছে। তো ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি। তো এটা ইরানকে তো আর কঠিন অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, তাই না? মুস্তফা খামেনি নতুন করে একজন সুপ্রিম লিডার হয়েছিল। তো 2 দিন যেতে না যেতে তারও যদি বেহেশতে পাঠিয়ে দেওয়া হয় তার বাপের কাছে, এটা তো কি একটা অন্যায় না? তো এরা মারা গেলে ইরানকে চালাবে কে? আর যেহেতু কমান্ড একেবারে ভেঙে পড়ছে, কারো ওপর কারো নিয়ন্ত্রণ নেই, এখন তো একটা কি বলা যায় যে লুটপাট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে। এই যুদ্ধের ডামাডোল যখন কমে যাবে, তখন তো আমার মনে হয় যে লুটপাট শুরু হবে। এর মধ্যে আরও খবর পাইলাম ইরানের সেনাবাহিনীর কমান্ডার নাকি পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেনাবাহিনী এবং আইআরজিসি কিন্তু ভিন্ন জিনিস। আইআরজিসির ক্ষমতা ছিল অপরিসীম। আয়াতুল্লাহ আলী খামেনি তাদেরকে এই ক্ষমতায় দিয়েছিল। তা সেনাবাহিনীর কমান্ডার পালিয়ে যাচ্ছে, কিন্তু আইআরজিসির কমান্ডার পালিয়ে যাচ্ছে, এই ধরনের খবর তো আমরা পাই নাই। তো যাই হোক, আমাদের খুবই দুঃখ লাগলো। বেচারা সুপ্রিম কমান্ডার হয়েছিল, সুপ্রিম লিডার হয়েছিল, একটু মজার অঙ্গ তামাশা করবে কিছুদিন, না সেই সুযোগ ইসরায়েল দিল না, তাকেও একেবারে তার বাপের কাছে পাঠিয়ে দিল। এটা কি খুবই দুঃখজনক না? ধন্যবাদ।